আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের ক্লাস 7 এর বিজিএস সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। দেখো, এর আগে আমরা কিন্তু তোমাদের জন্য এই যে এখানে কয়েকটা ভিডিও আপলোড করেছিলাম। তোমরা যদি সেই ভিডিওগুলো যদি না দেখে আসো, তাহলে আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা এই ভিডিওগুলো দেখে আসো, তাহলে এই পরবর্তী ভিডিওগুলো তোমাদের বোঝাটা অনেকটা সহজ হবে। এবার আমাদের আলোচনার কথায় চলে আসি। দেখো, আমরা একটু কিন্তু ভিন্ন আঙ্গিকে তোমাদের সাথে আলোচনা করে থাকি, কারণ আমরা এখান থেকে তোমাদেরকে এমসিকিউ সেই সাথে সাথে তোমাদের সিকিউ, ঠিক আছে, দুটোটা বিষয় নিয়ে আমরা কিন্তু কি করে থাকি, আলোচনা করে থাকি। এবার বলতে পারো যে ভাইয়া এমসিকিউ এবং সিকিউ কিভাবে, সিকিউটা কিভাবে আলোচনা করবেন? হ্যাঁ, সিকিউ এখানে তোমাদেরকে ক নং প্রশ্ন এবং খ নং প্রশ্নের উত্তর আমরা এখান থেকে বের করে দেব, ঠিক আছে, সিকিউতে। আর এমসিকিউতে আমরা এখানে কোশ্চেন তৈরি করব এবং তোমাকে এখান থেকে উত্তর করে দেখিয়ে দেব। ওকে, তাহলে একটু যদি অ্যাটেনশন দাও ভিডিওটার দিকে, তাহলে কিন্তু তুমি এখান থেকে এই টেক্সট বই থেকেই তুমি কি করতে পারবে, তোমার এমসিকিউ এবং সিকিউর মার্কগুলো তুমি খুব সহজেই ক্যারি করতে পারবে। আর তোমরা এটা খুবই ভালো করে জানো যে বিজিএস এবং এই যেগুলো রিটার্ন পার্ট বেশি, সেগুলোই কিন্তু এ প্লাস পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তাই তোমরা যদি এখানে যদি এমসিকিউতে যদি অ্যাটলিস্ট যদি তোমরা যদি কি 27 আপ রাখতে পারো, তাহলে কিন্তু এখানে এ প্লাস পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা একটু চেষ্টা করব এখান থেকে ধরে ধরে আলোচনা করার জন্য। দেখো, এবার কি নির্বাচনী ফলাফল, নির্বাচনের ফলাফল, কিসের নির্বাচনের ফলাফল? এই যে এখানে দেখো, এই যে 54 এবং ইয়ের যে নির্বাচনগুলো ছিল 70-এর, সেগুলো আমরা একটু এখানে পর্যবেক্ষণ করব। দেখো, 1954 সালের নির্বাচনে ইসলাম ও অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল। দেখো, ইসলাম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য আলাদা আসন ছিল, আলাদা ভোট হয়। পূর্ব পাকিস্তান আইন পরিষদ নির্বাচনে 309 আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। দেখো, 1954 সালে যুক্তফ্রন্ট কতগুলো আসন পায়, এই যে এটা কিন্তু দিবে। 1954 সালে যুক্তফ্রন্ট আসন পায় হলো কতটি, 223টি। কতগুলো আসন ছিল, এই যে 309টি। ওকে, 309টির ভিতরে যুক্তফ্রন্ট কতগুলো আসন পায়, যুক্তফ্রন্ট আসন পায় হলো তোমার 223টি। এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে যুক্তফ্রন্ট কতগুলো আসন পায়, যুক্তফ্রন্ট আসন পায় হলো তোমার হলো 223টি। ওকে, আর আসন সংখ্যা ছিল কতগুলো, আসন সংখ্যা ছিল 309টি। অপরদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে, দলটি মাত্র 9টি আসন পায়। 9টি আসন পায় হলো এরা, ঠিক আছে, কারা, এই যে মুসলিম লীগ। বাকি আসনে স্বতন্ত্র প্রার্থী সহ অন্যান্য দল বিজয়ী হয়। যুক্তফ্রন্টের এই বিজয়কে দেশ ও বিদেশের পত্র-পত্রিকায় ব্যালট বিপ্লব বলে আখ্যায়িত করা হয়। ওকে, যুক্তফ্রন্টের এই বিজয়টাকে দেশ বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় ব্যালট বিপ্লব হিসেবে আখ্যায়িত করা হয়। এই নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রাপ্তবয়স্কদের ভোটে প্রথম সর্বজনীন নির্বাচন। বাঙালি নিজেদের অধিকার রক্ষার জন্য উজ্জীবিত হয়ে যুক্তফ্রন্টে ভোট দেয়। শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে যে ধোঁকা দেওয়া যায় না, মুসলিম লীগ ফলাফল বিপর্যয়ে তা প্রমাণিত হয়। ভাষা সংস্কৃতি বিরোধী অবস্থান নিয়ে কঠোর দমন নীতি ও স্বৈরশাসন চালিয়ে কোনো সরকার যে টিকে থাকতে পারে না, তাও প্রমাণিত হয়। বাঙালির নতুন ও জাতীয়তাবাদের চেতনা পরবর্তীকালে সকল আন্দোলন ও নির্বাচনের প্রেরণা জুগিয়েছে। কোনটা, এই যে এটাই কিন্তু এই যে নির্বাচনটা, এই নির্বাচনটা যে শুধু একটা নির্বাচন ছিল তা না, আমাদের এই পূর্ব বাংলার অর্থাৎ পূর্ব বাংলার জনগণকে ঐক্যবদ্ধ করেছিল এবং তারা কি করেছিল, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বা পাকিস্তানিদের বিরুদ্ধে একত্র হতে জাতীয়তাবোধ জাগ্রত হয়ে গেছিল। তারপরে দেখো, অন্যদিকে মুসলিম লীগ একটি গণবিরোধী দল হিসেবে পরিচিত হয়। পরবর্তীতে দলটি বহুধা বিভক্তি হয়ে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় নেয়। তারপরে দেখো, এরপরে আমরা যেটাই করব সেটা একটু দেখো, এখানে দেখো যে মুসলিম লীগের পরাজয় ও যুক্তফ্রন্টের বিজয়ের কারণ। এবার দেখবো যে মুসলিম লীগ কেন পরাজয় হলো আর যুক্তফ্রন্ট কেন বিজয় হলো, সেটা আমরা একটু দেখবো। ওকে, স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুব্ধ করেছিল। স্বাধীনতার পর থেকে মুসলিম লীগ যেহেতু ক্ষমতায় ছিল এবং তারা মানে স্বাধীনতার পর থেকেই কিন্তু মানে আমাদের বাঙালি জাতির উপর কিন্তু একটা বৈষম্য সৃষ্টি করে রেখেছিল।
আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য তারা আকাঙ্ক্ষা বেগবান হয়। দেখো, যখন ভাষা আন্দোলন আমরা বিজয় লাভ করি, যখন এটা মেনে নেয় সরকার, তখন কিন্তু এদেশের জনগণের একটা আস্থা বৃদ্ধি পায় যে হ্যাঁ, আমরা আন্দোলন করে আমরা এই দেশকে একটা সময় স্বাধীনতা অর্জন করতে পারবো। সেরকমই কিন্তু তারা আস্তে আস্তে সেই ধাপে ধাপে সেদিকে অগ্রসর হতে থাকে। তারপরে দেখো, যুক্তফ্রন্টে বিভিন্ন দল ও মতের মানুষ একত্রিত হয়েছিল, এটি যুক্তফ্রন্টের সহজ বিজয়ের অন্যতম কারণ। দেখো, যুক্তফ্রন্টে কিন্তু শুধু একটা দল ছিল না, এখানে চারটা দল ছিল এবং প্রত্যেকটা দলেই কিন্তু বিভিন্ন পেশার মানুষজন যুক্ত হয়েছিল এই ফ্রন্টে, ঠিক আছে। এই জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে। বাংলা ভাষার মর্যাদা দান, প্রাদেশিক স্বায়ত্ত শাসন, কৃষক, শ্রমিক, ছাত্র সহ সকল শ্রেণীর মানুষের কথা ছিল এতে। দেখো, এই জোটটায় যুক্তফ্রন্টটায় যে মানুষ যে আসছিল বা মানুষ যে এই জোটের পক্ষ নিয়েছিল, এর মূল কারণ ছিল কি জানো? এর মূল কারণ ছিল এই পূর্ব বাংলার মানুষের মনের কথাগুলো এই যুক্তফ্রন্ট বলতো, যার কারণেই কিন্তু মানুষ দিন দিন এই যুক্তফ্রন্টের প্রতি আস্থা ফিরে পায় এবং তাদের কণ্ঠস্বর হিসেবে যুক্তফ্রন্টের পাশে এসে দাঁড়ায়। 21 দফা কর্মসূচিও তাদের সহজ বিষয়ের আরেকটি কারণ। যুক্তফ্রন্টের প্রবীণ ও তরুণ নেতাকর্মীদের সমন্বয়ে ঘটে, পাশাপাশি তরুণদের প্রচার অভিযান ছিল স্বতঃস্ফূর্ত। অন্যদিকে মুসলিম লীগের দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের মূল কারণ। ওকে, তাহলে দেখো, মুসলিম লীগের পরাজয়ের মূল কারণটাই হলো কি? দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ, দলের ভিতরে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি। এগুলোই কিন্তু মূলত মুসলিম লীগের কি পরাজয়ের মূল কারণ। দেখো, এইখানে তোমাকে একটা কোশ্চেন আসতে পারে যে সিকিউতে অর্থাৎ তোমাদের সৃজনশীলে, সেটা হলো যে পাকিস্তানের পরাজয়ের মূল কারণ কি? পাকিস্তানের পরাজয়ের মূল কারণ কি? দেখো, অর্থাৎ মুসলিম লীগের পরাজয়ের মূল কারণ কি, এটাও দিতে পারে। সেখানে তুমি দিতে পারো যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, শোষণ, দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, দুর্নীতি, পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি। ওকে, এটা হলো কি মুসলিম লীগের পরাজয়ের অন্যতম কারণ। আর যুক্তফ্রন্টের বিজয়ের কারণ কি? দেখো, যুক্তফ্রন্টের বিজয়ের প্রধান কারণ হলো বাংলা ভাষার মর্যাদা দান, প্রাদেশিক স্বায়ত্তশাসন, কৃষক, শ্রমিক, ছাত্র সহ সকল পেশার মানুষ এতে যোগ দেয় এবং প্রত্যেকেই কি ছিল? তরুণ, এবং তাদের কণ্ঠ, যুক্তফ্রন্টের কণ্ঠ কিন্তু কি হয়েছিল? একত্রিত হয়েছিল, যার কারণে কিন্তু যুক্তফ্রন্ট বিজয় লাভ করে। ওকে, এরপরে দেখো, তোমরা একটু খেয়াল করো, এখানে কাজ ১, যুক্তফ্রন্টের ২১ দফার মূল দাবি লেখো। যুক্তফ্রন্টের ২১ দফার মূল দাবিটা কি? মূল দাবিটা হলো তোমার হলো ভাষা। ভাষাকেই তারা মেন করেছিল। তারপর দেখো কাজ ২, পৃথক পৃথক ছকে মুসলিম লীগের পরাজয়, যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো তালিকাবদ্ধ করো। দেখো, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম, এই দেখো মুসলিম লীগের জয়ের কারণ কি, পরাজয়ের কারণটা এই যে এখান থেকে দিবে, আর যুক্তফ্রন্টের জয়ের কারণগুলো এই যে এখান থেকে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। এতটুকু যদি এই জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, এই যে এখান থেকে ধরবে, ঠিক আছে। আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি একটু অন্য কালার দিয়ে, দেখো একটু, এই যে এখান থেকে ধরবে, ঠিক আছে। এখান থেকে একবারে তোমরা একবারে এটাকে একবারে এই যে এই পর্যন্ত নিয়ে আসবে, ঠিক আছে। এটা এ পর্যন্ত যদি নিয়ে আসো, মোটামুটি তোমাদের এটা কি হয়ে যাবে? হয়ে যাবে, ঠিক আছে, কাজটা হয়ে যাবে। আবার এটাকে এই যে এখান থেকে এই যে শোষণ দূর কি, অন্যদিকে মুসলিম লীগের এই যে দুঃশাসন, এই যে এখান থেকে এতটুক দিয়ে দেবে। এটা কিন্তু তোমাদের ক এবং খতে আসতে পারে, খতেই সবচেয়ে বেশি পসিবিলিটি আসার, কতে এত বড়টা দিবে না, ঠিক আছে। খর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বাঙালির কি? বাঙালির অর্জন, রাইট? বাঙালির অর্জনটা আমরা একটু দেখবো। 1947 সালে দেশভাগের পর পাকিস্তানের শাসক গোষ্ঠী ষড়যন্ত্র কখনো থেমে থাকেনি, তা বা কি বরাবর অব্যাহত ছিল। দুই মাসের মাথায় বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নির্বাচিত যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেওয়া হয়। দেখো, যুক্তফ্রন্ট সরকার কি করে গঠন করে, সেটাকে আবার ভেঙেও দিয়ে দেয় 2 মাসের মাথায়। এরপরে পাকিস্তানের সংবিধান অনুযায়ী বেসামরিক সরকার গঠন করা হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা 1958 সালে 7ই অক্টোবর দেশে সামরিক আইন জারি করে। দেখো, এই যে এখান থেকেই তাদের যে আসলে পাকিস্তানিদের যে রাজনৈতিকভাবে যে তারা ম্যাচিউরড ছিল না, ঠিক আছে, এটা কিন্তু আমরা 1947 সাল থেকেই কিন্তু এটা বুঝতে পারি, ঠিক আছে। কারণ ওই অঞ্চলের লোকজন এখনো রাজনৈতিকভাবে ম্যাচিউরড নয়, ঠিক আছে, তারা কিন্তু এখনো রাজনৈতিকভাবে ম্যাচুরিটি তারা অর্জন
অর্জন করতে পারেনি, যার কারণেই কিন্তু তাদের দেশে কিন্তু মানে কোনো গভর্নমেন্টই, বেসরকারি কোনো গভর্নমেন্টই কিন্তু তাদের মূল টার্ম অর্থাৎ ফুল টার্ম কিন্তু ক্ষমতা করতে পারে নাই। তার আগেই কিন্তু তাদেরকে কি করতে হয়েছে, কি নাই জেলে যেতে হয়েছে, নাই ফাঁসিতে যেতে হয়েছে, নাইতে বিভিন্ন ভাবে তাদেরকে এগুলো সরকার থেকে করা হয়েছে। তার মানে কি, তারা যে একটা যে মানে রাজনৈতিক ভাবে যে অদূরদর্শিকতা, এটা যে আজকে হয়েছে তা না, এটা কিন্তু 1947 সাল থেকে এবং ইভেন তারও আগ থেকে, ঠিক আছে, তারও আগ থেকে, যার কারণেই কিন্তু এই যে ভারত উপমহাদেশটা যে ভাগ হয়ে যায়, ঠিক আছে, এই ভাগের পিছনে কিন্তু এই মুসলমান এই যে কি পূর্ব পশ্চিম পাকিস্তানের যে লিডাররা ছিল, এদের দূরদর্শিকতা এবং এদের কারণে এটা কিন্তু এরকম হয়ে যায়, ঠিক আছে। এরপর দেখো, এর কিছুদিন পর জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। দেখো এখানে এখন সামরিক শাসন জারি করে দিছে, ঠিক আছে। 1958 সালে থেকে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। তখন অনেক রাজনৈতিক নেতাকে কারাগারে বন্দী করা হয়। এই রাজনৈতিক শূন্যতা পূরণের জন্য বাঙালি ছাত্ররা এগিয়ে আসে। আসলে কি, যখন রাজনৈতিক ব্যক্তিরা যখন মানে যে অদূরদর্শিকতা দেখায়, মানে জনগণের চাহিদা পূর্ণ করতে পারে না বা দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, তখন কিন্তু এটা অটোমেটিকলি থার্ড পার্টি এসে কিন্তু সে ক্ষমতাটা দখল করবে। কারণ কখনোই কোনো জায়গা শূন্য থাকে না, সেটা রিপ্লেস হয়ে যায়। তেমনি তাদের অদূরদর্শিকতার কারণেই কিন্তু বারবার পাকিস্তানে কিন্তু সেনাবাহিনী শাসিত সরকার এসেছে। কোনো ব্যক্তি কিন্তু, কোনো বেসরকারি কোনো ব্যক্তি কিন্তু কি করতে পারেনি, সংসদ বা সরকার ফুল টাইম কি করতে পারেনি, পাস করতে পারেনি। এটা তাদের অযোগ্যতা এবং তাদের অদক্ষতারই একটা স্বাক্ষর বহন করে। যা হোক, সেদিকে আর আমরা যাব না, কারণ তাদের দেশ, তাদের ব্যক্তিগত, ঠিক আছে। এবার দেখো, আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হওয়া ছাত্ররা আন্দোলন গড়ে তোলে। তবে ছাত্রদের আন্দোলন অনেক বেশি জোরালো রূপ পায়। সরকার শিক্ষিত ঘোষণার পর, সে শিক্ষানীতি ঘোষণার পর শরীফ কমিশন নামে পরিচিত এই শিক্ষানীতি বাংলার বদলে পাকিস্তানের দুই অংশের জন্য উর্দু ভাষা চালু করে। দেখো, অবৈতনিক শিক্ষা বাতিল করা এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়ার বিধান যোগ করা হয়েছিল। তারা কেমন একটা মানসিকতার ভিতরে ছিল যে তাদের দেশের কি পশ্চিম পাকিস্তানের জনগণ বা ছাত্রদেরকে অবৈতনিক শিক্ষা এবং বিভিন্ন উচ্চশিক্ষার সুযোগ সুবিধা দিত, সেই ক্ষেত্রে একই দেশ, একই জাতি, একই ধর্ম, তাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এসে তারা কি করত, এখানে বৈষম্য সৃষ্টি করত। আসলে তারা যে কতটা মানে হীনমন্যতা এবং কতটা রাজনৈতিক অদূরদর্শিকতা বা অপরিপক্ক ছিল, সেটা তাদের কালচার এবং তাদের ইটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। ছাত্রদের তীব্র আন্দোলনের ফলে শেষ পর্যন্ত সরকার শরীফ কমিশন শিক্ষানীতি বাতিল করতে বাধ্য হয়। তো দেখো, এই ছিল হলো আজকে আমাদের আলোচনা। এর পরবর্তীতে আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, ঠিক আছে। যে পর্যন্ত আলোচনা করেছি এর ভিতরে যদি তোমাদের কোনো সমস্যা হয় বোঝা, তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে, কমেন্ট সেকশনে জানালে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো। আর একটা কথা তোমাদেরকে প্রতিনিয়তই আমি বলি, সেটা হলো যে তুমি যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।